হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইজ, তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে আমার এই চ্যানেলে তোমাদের যে অঙ্কের ক্লাসগুলো চলছে, আজকে তার 22 নম্বর ক্লাস। এর আগে টোটাল 21টা ক্লাস করানো হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। তো আজকের এই ক্লাসে আমি যেভাবে প্রশ্নগুলো সাজিয়ে নিয়ে এসেছি, প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী নিয়ে এসেছি। আর প্রশ্ন রাখা হয়েছে ইজি টু মডারেট, অর্থাৎ সহজ প্রশ্ন রেখেছি, একটু কঠিন প্রশ্ন রাখা আছে। কারণ অনেকেই একটু কঠিন প্রশ্ন দেখলে কিন্তু ভিডিও স্কিপ করে চলে যাচ্ছ। তো ভিডিও স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের এই টাইপের প্রশ্ন হুবহু কমন চলে আসবে। আর যারা একটু সহজ প্রশ্ন কম পছন্দ করো, তাদের জন্য মডারেট রাখা আছে। অনেকেই একটু অঙ্ক কম পারে, আবার অনেকেই বেশি পারে, তো সবার জন্য মিলিয়ে কিন্তু অঙ্ক নিয়ে আসা হয়েছে। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের বেসিক দেখাবো, প্লাস ট্রিক্সও শিখিয়ে দেবো। ফার্স্ট প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে। একজন মানুষের কিছু মুরগি এবং কিছু গরু আছে। যদি মাথার সংখ্যা 50 এবং পায়ের সংখ্যা হয় 142, তাহলে গরুর সংখ্যা কত? তাহলে দেখো এখানে বলছে মাথার সংখ্যা 50, তো তার মানে টোটাল 50টা কি আছে, গরু আর মুরগি আছে। তো গরু আর মুরগি মিলিয়ে টোটাল 50টা এখানে প্রাণী আছে। তাদের পায়ের সংখ্যা দেওয়া হচ্ছে 142টা, আমাদের গরুর সংখ্যা বার করতে হবে। তো প্রথমে আমি তোমাদের বেসিকটা দেখাচ্ছি, তারপরে ট্রিক্স কিন্তু দেখিয়ে দেবো। এখন টোটাল গরু আর মুরগি কত আছে? 50টা আছে। তাহলে যদি আমরা ধরে নিই এই 50টার মধ্যে এক্সটি গরু আছে, তাহলে মুরগি কত থাকবে? মুরগি থাকবে 50 মাইনাস এক্স। ঠিক আছে, তো 50টার মধ্যে এক্সটি গরু থাকলে 50 মাইনাস এক্স মুরগি থাকবে। এখন দেখো একটা গরুর পায়ের সংখ্যা কটা? 4টে। গরুর পায়ের সংখ্যা 4, তার মানে এক্সটি গরুর পায়ের সংখ্যা কী হয়ে যাবে? 4x। আর এখানে 50 মাইনাস এক্সটি মুরগির পায়ের সংখ্যা কত হবে? প্রত্যেকটা মুরগির দুটো করে পা হলে 50 মাইনাস এক্সটি মুরগির পায়ের সংখ্যা হবে 50 মাইনাস এক্স গুণিতক 2। কারণ দেখো 5টি মুরগির পায়ের সংখ্যা কত হবে? 5 গুণিতক 2, 2 গুণ করতে হবে। এখন যদি বলে 10টা গরুর পায়ের সংখ্যা কত হবে? 10 গুণিতক 4। তো আমরা এখানে জাস্ট সেটাই করেছি, এক্সটি গরুর সঙ্গে 4 গুণ করেছি কারণ গরুর 4টে পা, আর 50 মাইনাস এক্সটি মুরগির সাথে 2 গুণ করেছি কারণ মুরগির দুটো করে পা থাকে। এদের মোট সংখ্যা কত দেওয়া আছে? 142। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা গরুর সংখ্যা পেয়ে যাবে। তো 4x প্লাস 150 দুগুণে 100, এই 50 আর 2 গুণ করলে 100 হয়, মাইনাস এক্স আর 2 গুণ করলে কী হবে? 2x ইকুয়াল টু 142। এখন 4x থেকে 2x বাদ দিলে হবে 2x, আর এই 100টা এই সাইডে আসলে কী হয়ে যাবে? 142 মাইনাস 100। তাহলে এক্স ইকুয়ালটা আমরা কী পাচ্ছি? 42/2, তার মানে কত হচ্ছে? 21টি। তো এখানে আমরা ধরে নিয়েছিলাম এক্সটি গরু আছে, তার মানে গরুর সংখ্যা কতটি হবে? 21টি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এক্স ধরে করলেও কিন্তু জাস্ট 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এবার ট্রিক্সটা দেখো কি বলছে। মাথার সংখ্যা 50টি, তার মানে টোটাল 50টা প্রাণী আছে। এখন যদি আমি ধরে নিই ওই 50টা প্রাণী প্রত্যেকটাই গরু, তাহলে 50টা প্রাণীর পায়ের সংখ্যা কত হবে? 200টি হবে। ওই 50টা প্রাণীর প্রত্যেকটাই যদি গরু হতো, তাহলে টোটাল পায়ের সংখ্যা কত হতো? 200টি হতো। বাট এখানে তো প্রত্যেকটা গরু নয়, কিছু মুরগি আছে, তো পায়ের সংখ্যা কত হয়েছে? 142। তো 200 থেকে 142 বিয়োগ করো, কত হচ্ছে? 8 58। তো এই 58টা 58 পায়ের সংখ্যা কম হয়েছে কিসের জন্য? কারণ কিছু মুরগি ছিল। আর মুরগির পায়ের সংখ্যা কত? মুরগির পায়ের সংখ্যা হচ্ছে 2। তাহলে এই 58কে 2 দিয়ে ভাগ দাও, কত পাবে? 29। তার মানে আমাদের 50টার মধ্যে 29টা কী আছে? মুরগি আছে। তো 50টার মধ্যে 29টা মুরগি থাকলে বাকি কী থাকবে? গরু থাকবে। তো 50 বিয়োগ 29 করলে কী পাবে? 21 পাবে। তো এইভাবেও তোমরা করতে পারো। কিভাবে করবে ট্রিক্সটা বললাম। 50টা প্রাণী প্রত্যেকটাকে গরু ধরে নেবে। গরুর পায়ের সংখ্যা 4, তাহলে 50টা প্রাণী প্রত্যেকটা গরু হলে টোটাল 200 হতো পায়ের সংখ্যা, বাট এখানে আছে 142। কম হয়েছে কত? 58। কার জন্য কম হয়েছে? মুরগির জন্য। তো এই 58কে 2 দিয়ে ভাগ করলে তোমরা মুরগির সংখ্যা পাবে, আর টোটাল 50 থেকে 29 মুরগির সংখ্যা বিয়োগ দিলে গরুর সংখ্যা বেরিয়ে আসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো দুটো বেসিক আর ট্রিক্স দুটোই তোমাদের দেখালাম। পরের প্রশ্নে দেখো কি বলছে। সাগর 25% ছাড়ে একটি হ্যান্ডব্যাগ কিনল। নগদ টাকায় কেনায় সে আরও 10% ছাড় পেল এবং সে 540 টাকা দিয়ে ব্যাগটি পেল। তবে ব্যাগটির লিখিত মূল্য কত? লিখিত মূল্য, যেটাকে আরেকটা নামে বলা হয় ধার্য মূল্যও বলা হয়। তো ধরে নিলাম ব্যাগের ধার্য মূল্য যদি পি টাকা হয়ে থাকে, পি টাকার উপরে তোমরা ছাড় পাচ্ছ কত? 25%। তার মানে 100 টাকা থেকে 25% ছাড় দিলে কত হয় বলো তো? 75% হবে। তাহলে এখন পি গুণিতক 75%
আবার এটার উপরে কত পার্সেন্ট ছাড় পাচ্ছে? 10%। তার মানে 10% ছাড় মানে এখানে কত হবে? 100 থেকে 10 বিয়োগ করলে 90%। তো পি গুণিতক 75% গুণিতক 90%, এর ভ্যালু কত দেওয়া আছে? 540। প্রথমে পি টাকার উপরে 25% ছাড় দিয়েছে, তার মানে কি থাকছে? পি টাকার 75%। আবার এই টাকার উপরে 10% ছাড় দিচ্ছে, মানে এই টাকার কত থাকছে? 90%। সেটা ইকুয়াল হবে কত? 540-এর সাথে। এখন দেখো পি গুণিতক এই পার্সেন্টেজ তুলে দিলে আমরা কি লিখতে পারি? 75/100। তোমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে কিন্তু আমি ধরে ধরে বোঝাচ্ছি, না হলে এই অঙ্কটা আমার করতে জাস্ট 5 সেকেন্ড টাইম লাগতো। এটা আমরা কী করছি? 90/100। এটাকে রেশিও মেথডেও করা যায়, বাট এইভাবেও করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখো এটাকে 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100। তার মানে আমরা কি শিখলাম? দেখো 75%কে তোমরা একবারেই কি লিখতে পারবে? 3/4 লিখতে পারবে। যখন তোমরা বারবার প্র্যাকটিস করবে তখন 75%কে এইভাবে 3/4 লেখা যায়। এরপরে কী হচ্ছে? দেখো এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, আর এই 9 দিয়ে 540কে কাটলে 6 9 54, থাকছে কত? 60। তাহলে আমরা কী পাচ্ছি? দেখো পি ইকুয়াল টু এই সাইডে 4 আর 10 আছে, এই সাইডে 60 আছে, তার মানে 60 গুণিতক 4 গুণিতক 10, আর এই উপরে 3টা নিচে চলে আসবে। তাহলে 3 দিয়ে কাটলে 3 কুড়ি 60, উপরে থাকছে 20 গুণিতক 4 গুণিতক 10, 4 কুড়ি 80, 80 আর 10 গুণ করলে কী হবে? পি এর ভ্যালু হয়ে যাবে 800 টাকা। তাহলে ব্যাগটির লিখিত মূল্য কত হবে? 800 টাকা। কিছুই নেই, জাস্ট এখানে 25% ছাড় দিচ্ছে, তো পি এর ওপরে 25% ছাড় মানে 100 থেকে 25 বাদ দিলে 75%। আবার পি গুণিতক 75%-এর উপরে 10% ছাড় মানে আমরা এখানে 90% লিখলাম। এটা কিসের সাথে ইকুয়াল হবে? 540। পার্সেন্টেজ উঠিয়ে নিচে 100 করে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। এই অঙ্কগুলো দেখো পেন পেপার ছাড়াই করা যায়। WBSI 2005-এ এসছে। কোনো বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সংখ্যার অনুপাত দিয়েছে 9:8। তাহলে ক্লাস 5-এর ছাত্রীর সংখ্যার অনুপাত কত? 9। আর 6-এর কত? 6-এর হচ্ছে 8 অনুপাত। এদের অন্তর মানে কি বলো তো? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে এদের যদি আমি অন্তর করি মানে কত? 9 থেকে 8 বাদ দিলে থাকে 1 অনুপাত। এটাই তো এদের অন্তর। এদের অন্তর কত? তো এদের অন্তর দেওয়া হচ্ছে 5। তাহলে 1 অনুপাতের ভ্যালু 5 হলে বলছে পঞ্চম শ্রেণীর ছাত্রীর সংখ্যা কত? পঞ্চম শ্রেণীর ছাত্রীর সংখ্যা, তো পঞ্চম শ্রেণীর ছাত্রী কত? 9 অনুপাত। 1:5 হলে 9 অনুপাত কত হবে? 5 9 45। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। অন্তর মানে কিন্তু বিয়োগ। তো পঞ্চম শ্রেণী 9 অনুপাত, ষষ্ঠ শ্রেণী 8 অনুপাত, এদের বিয়োগ করলে কত হবে? 1 অনুপাত। আর এই 1 অনুপাতের ভ্যালুই তো 5 দেওয়া আছে। তো 1 অনুপাতের ভ্যালু 5 হলে পঞ্চম শ্রেণী মোট ছাত্রীর সংখ্যা 9 অনুপাত। তো 9 অনুপাতের ভ্যালু কত হবে? 45। 45 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এখানে বট মাস অ্যাপ্লাই হবে। এই বট মাস থেকে একটা অঙ্ক তোমাদের পরীক্ষা আসে, এটাও WBSI 2005-এ এসছে। দেখতে সহজ মনে হবে, কিন্তু পরীক্ষার সময় আসলে কিন্তু এটাই তোমরা ভুল করে আসবে। বিতে হচ্ছে ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ হয়। ওতে হচ্ছে অফ। ডিতে ডিভিশন মানে ভাগ, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ, তারপরে ভাগ, তারপরে এম মাল্টিপ্লিকেশান গুণ, এতে অ্যাডিশান যোগ, তারপরে সাবস্ট্রাকশান কী হয়? বিয়োগ হয়। এখন আমরা এটা ক্যালকুলেশন করবো। দেখো প্রথমে 7×1/2 আছে, তো এটাকে যদি তুমি মিক্সড ফ্র্যাকশন মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করতে চাও তাহলে কী হবে? এই 7 আর 2 গুণ করো, 7 2 14, আর উপরে 1-এর সাথে যোগ হবে 15/2। এটাকে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো 7×1/2 এটাকে কী লিখতে পারি? নিচে থাকবে 2, আর এই 7 আর 2 গুণ হবে প্লাস 1 হবে, তাহলে 7 2 14 আর 1 15/2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ইন্টু 3/4 ভাগ, এটা সেম একই 3×1/3, মানে এটা আমরা কী লিখবো? 3 3 9 রেখে 10/3। অফ আছে, তার মানে অফটাকে আমরা জাস্ট এটাকে আমরা গুণ করি, তো এটাকে কী লিখবো? 8 আর 1 9/8। অফটাকে আমরা গুণ দিয়ে ক্যালকুলেশন করি। অফ মানে হচ্ছে গুণ, কিন্তু অফ থাকলে তোমরা আগে কী করবে? অফের কাজ করবে, ভাগের কাজ পরে। তো এখানে 3 3 9, 5 2 10, 4 2 8। তার মানে পরের লাইনে আমরা কী লিখবো? 15/2 গুণিতক 3/4। এখন উপরে পাচ্ছি দেখো 3 5 15, নিচে হচ্ছে 4। তো এই ভাগটাকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে নিচেরটা উপরে চলে আসে আর উপরেরটা নিচে, তো 15 নিচে চলে আসলো। এখন ক্যালকুলেশন করে 4 4 কেটে গেল, 15 15 কেটে গেল। কী পাচ্ছ? দেখো খুবই সহজ অঙ্ক, 3/2। বাট 3/2 অপশানে নেই। এখন আমরা 3কে 2 দিয়ে ভাগ করব। কত হচ্ছে? 2 1 2। এখানে যেটা আছে ভাগশেষ সেটা উপরে চলে যাবে লবে, আর এই যেটা দিয়ে ভাগ করছো ভাজক, এটা নিচে আসবে। তো 1/2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, খুব ভালো একটা অঙ্ক। সমপরিমাণ অর্থ
মানে সমান টাকা 14% হারে, আবার ওই একই টাকা 16% হারে সরল সুদে জমা রাখার 5 বছর পর মোট সুদ হয় 45,000 টাকা। জমা রাখা মোট অর্থের পরিমাণ কত? তাহলে আমরা ধরে নিলাম পি টাকা জমা রাখছি। পি টাকা মানে সেটা 100% ধরে নিলাম, যে টাকাটা আমরা প্রিন্সিপাল ধরি সেটাকে সবসময় আমরা 100% মেনে চলি। এই পি টাকার 5 বছরের সরল সুদ। যখন কোনো সরল সুদ তো এখানে বলাই আছে। আরেকটা জিনিস মনে রাখবে, প্রশ্নে যদি কোনো সুদের কথা বলা না থাকে, সরল বা চক্রবৃদ্ধি বা জটিল যদি কোনোটাই বলা না থাকে, তাহলে তোমরা কি করবে, সরল সুদে অঙ্ক করে আসবে। তো 5 বছরে কত পার্সেন্ট হারে? 14% হারে। আবার ওই একই পরিমাণ অর্থ 100%, পি টাকার 100%, 5 বছরে সরল সুদ 16% হারে রাখা হচ্ছে। রেখে টোটাল কত সুদ পাচ্ছে? টোটাল সুদ পাচ্ছে, মোট সুদ পাচ্ছে, মোট ইন্টারেস্ট হচ্ছে 45,000 টাকা। এখন দেখো 5 বছরে 14% হারে মোট সুদ কত হবে? 5 বছরে 14% হারে মোট সুদ হবে 5 14 70%। আর 5 বছরে 16% হারে কত সুদ হয়ে যাবে? 1 বছরে যদি 16% সুদ হয়, তো 5 বছরে কত হবে? 5 16 80, 80%। এটাই তো। 1 বছরে যদি 14% হারে সুদ হয়, তাহলে 5 বছরে কত হয়? 5 14 70। তো টোটাল কত? 150%। আর এই 150%-এর ভ্যালু দেওয়া আছে কত? 45,000 টাকা। আমাদের বের করতে হবে জমা রাখার মোট অর্থ। তো আমরা কত অর্থ জমা রাখছি দেখো, এই যে 100%, এটা 5 বছরে 14% হারে রাখছি। আবার এই 100% আরেকটা অর্থ, সেম অর্থ 5 বছরে 16%। তো টোটাল কত পার্সেন্ট আমরা জমা রাখছি? 200% আমরা জমা রাখছি। তার মানে এখানে আমাদের 150%-এর ভ্যালু কত পেয়েছি? 45,000। তো 150-এর ভ্যালু যদি 45,000 হয়ে থাকে, আমাদের 200% আমরা জমা রাখছি। তো এই 200-এর ভ্যালু বের করতে হবে। তো এই শূন্য ক্যান্সেল হলো, 3 5 15, 4 5 20, আর এই 45,000-কে 3 দিয়ে কাটলে 3 15 45। তাহলে উপরে থাকছে 15,000 আর 4,000, তো 4 15 কত? 60। তো জমা রাখা মোট অর্থ কত হয়ে যাবে? 60,000 টাকা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র এই 100%-এর ভ্যালু বার করবে না, কারণ সে কিন্তু দুটো অর্থ জমা রাখছে, সেম পরিমাণ অর্থ, সেই কারণে আমরা 200-এর ভ্যালু বার করলাম। এখানে কিন্তু এটাই কিন্তু বুদ্ধি লাগাতে হবে। অনেকে কী করবে, এখানে 100%-এর ভ্যালু বার করে উত্তর করে আসবে কত? 30,000 উত্তর করে আসবে। বাট এখানে সে এই পি টাকা মানে 100% অর্থ 5 বছরে 14% হারে রাখছে, আবার সেম অর্থ এটাও 100% 5 বছরে 16% হারে রাখছে। তো এই দুটো অর্থই কিন্তু সে জমা রাখছে। এখানে বলছে জমা রাখা মোট অর্থ কত? 60,000 টাকা। এটা কিন্তু এখানে মানে মাথায় রাখবে, এটাই অনেকে ভুল করে আসে। পরের প্রশ্ন দেখো কি বলছে, এ বি সি সংখ্যা তিনটি এমন যে এ এর 2/3 অংশ ইকুয়াল টু বি এর 75% ইকুয়াল টু সি এর 1.5, তাহলে এবিসি কত? এখানে আমরা শুধু বি আর সি নিয়ে ক্যালকুলেশন করে দেখবে আমরা এবিসি এর অনুপাতটা পেয়ে যাব। কিভাবে পাচ্ছি দেখো, বলছে বি এর 75%, তার মানে বি গুণিতক আমরা এখানে 75%-এর জায়গায় কী লিখতে পারি? অলরেডি তোমাদের এক্ষুনি বলে দিয়েছি। 75% মানে আমরা লিখতে পারি 3/4। কেন লিখতে পারি? 75%-এর জন্য নিচে 100 চলে আসে। এখন এই 75-কে 25 দিয়ে কাটলে 3 25 75 আর 4 2500, এই কারণে কি লেখা যায়? 75% মানে 3/4। এখানে লিখলাম 3/4 ইকুয়াল টু কী বলছে? সি এর 1.5। তো সি গুণিতক এটাকে আমরা কি লিখতে পারি? 15/10। কেন লিখতে পারি দেখো? 1.5, এই দশমিকটা তুলে দিলে দশমিকের জন্য নিচে 1 আসবে, আর দশমিকের পরে একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য। এখন বি আর সিকে যদি এক সাইডে করো, বি বাই সি, এই সাইডে কী ছিল? 15/10 গুণ এই সাইড থেকে যে 4টা নিচে আছে সে উপরে চলে যাবে সাইড চেঞ্জ করলে, আর উপরে যে 3টা ছিল সে সাইড চেঞ্জ করে নিচে আসবে। 3 5 15, 5 2 10, 2 2 4। তার মানে আমরা বি বাই সি কত পেলাম? 2/1। অর্থাৎ B/C ইকুয়াল টু কত হবে? 2:1। এখন দেখো আমরা এই শেষের দুটো রেশিওকে দেখব। দেখো 2-এর সঙ্গে 4 গুণ করলে তো কত হয়? 8 হয়। 2-এর সঙ্গে 4 গুণ করলে 8 হয়। বাট 1-এর সঙ্গে 4 গুণ করলে কি 5 হয়? হয় না। তার মানে এই অপশান ক্যান্সেল হয়ে গেল। এরপরে দেখো এই 2-এর সঙ্গে 8 গুণ করলে 16 হয়। বাট 1-এর সঙ্গে 8 গুণ করলে কিন্তু 8 হয়। তার মানে এখানে 11 আমাদের আসছে না। তো এই অপশান ক্যান্সেল হয়ে গেল। এবারে দেখো এখানে আছে কত? 8 আছে 8। তো 2-এর সঙ্গে 4 গুণ করলে তোমরা কত পাবে? 8 পাবে।
তো 2-এর সঙ্গে 4 গুণ করেছি মানে আমাদের 1-এর সাথেও কত গুণ করতে হবে 4, তো 1-এর সঙ্গে 4 গুণ করলে আমরা কত পাবো 4 পাবো। তো এখানে দেখো 8:4 আছে। তো 2-এর সঙ্গে 4 গুণ করে 8 পেয়েছি, এখানে 1-এর সঙ্গে 4 গুণ করেও 4 পেয়েছি, তার মানে আমাদের এই অপশানটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। আর বিশেষ কিছু করার দরকার নেই, এইভাবে কিন্তু তোমরা বের করতে পারো। এখানে পরের অপশানটা চেক করে দেখো, আমাদের B/C কত এসছে 2:1। এখন এই 2-এর সঙ্গে 8 গুণ করলে তোমরা পাবে কত 16, বাট 1-এর সঙ্গে 8 গুণ করলে তোমরা কি 15 পাবে না। তো এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটা নতুন নিয়ম তোমাদের শিখিয়ে দিলাম, এইভাবে তোমরা কিন্তু বের করতে পারবে। পরের অঙ্ক দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু এখন যে লেটেস্ট প্যাটার্নে এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসছে। সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা এবং 6 বছরে 7,800 টাকা হয়, সুদের শতকরা পরিমাণ কত বার করতে হবে। খুবই ভালো অঙ্ক। যদি আমরা ধরে নিই আসল পি টাকা, তাহলে সেই পি টাকা 3 বছর পরে সুদে আসলে কত হচ্ছে 6,900 হচ্ছে 3 বছর পরে। আর ওই একই আসল 6 বছর পরে আফটার 6 ইয়ার কত হচ্ছে 7,800 টাকা। এখন এদের মধ্যে দেখো টাইম গ্যাপ কত, এদের মধ্যে কিন্তু 3 বছরের গ্যাপ। 3 বছর পরে এটা হচ্ছে, 6 বছর পরে এটা হচ্ছে। তাহলে এখন মাইনাস করো 7,800 টাকা থেকে 6,900 মাইনাস করলে তোমরা 3 বছরের সুদ পাবে কত হচ্ছে 900। তো এটা পেলে কি 3 বছরের সুদ পেলে 900 টাকা। এখন আমাদের এখানে কী দেওয়া আছে বলো তো, আসল পি টাকা প্লাস 3 বছরের সিম্পল ইন্টারেস্ট, মানে আমরা কত পাচ্ছি সুদ প্লাস আসল 6,900 টাকা। আর এই 3 বছরের সুদ আমরা কত পেয়েছি 900 টাকা। তার মানে আসল প্লাস 3 বছরের সুদ 900 টাকা, এটা আমরা ইকুয়াল করতে পারি কিসের সাথে 6,900-র সাথে ইকুয়াল করতে পারি। এখন আসল কত হয়ে যাচ্ছে 6,900 থেকে 900 বিয়োগ দিলে তোমরা পাবে হচ্ছে 6,000 টাকা। কত পাচ্ছ 6,000 টাকা পাচ্ছ। এখন আমাদের বলেছে সুদের হার কত। সুদের হার বের করার ফর্মুলা হচ্ছে R = I × 100/PT। কোথার থেকে পেয়েছি সেই ফর্মুলা I = PTR/100, এই ফর্মুলা থেকে পেয়েছি। এখন দেখো I মানে কত বলো তো, I মানে আমরা 900 লিখলাম এখানে, 3 বছরের সুদ ইন্টু 100, আসল কত পেয়েছি 6,000, টাইম কত 3 বছরের সুদ নিয়েছি মানে টাইমটা আমাদের এখানে 3 রাখতে হবে। এখন এখান থেকে ক্যালকুলেশন 2 শূন্য ক্যান্সেল হলো, 1 শূন্য ক্যান্সেল হলো, নিচে থাকছে 18, উপরে থাকছে 90। তো 90-কে 18 দিয়ে ভাগ করলে কত হয় 5 বার যায়, তো 5%। রেট অফ ইন্টারেস্ট কত 5%। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, সিম্পল ট্রিক্সের মাধ্যমে সেকেন্ডে হয়ে যাবে। WBSI 2005-এ এসছে। একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন 10 টাকায় ক্রয় করে, অর্থাৎ 1 ডজন মানে কত বলো তো, 1 ডজন মানে হচ্ছে 12টি। তার মানে একজন পাতিলেবু কিনছে কত টাকায়, 12টি লেবু কিনছে 10 টাকায়। তার মানে সে 10 টাকায় কিনছে লেবু 12টি লেবু কিনছে, আর সেগুলি টাকায় একটা হিসেবে বিক্রি করছে। তার মানে 12টি লেবু সে কত টাকায় বিক্রি করছে 12 টাকায়। এখন দেখো এখান থেকে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে যাব। এই বরাবর গুণ করলে তোমরা পাবে হচ্ছে ক্রয় মূল্য, মানে কস্ট প্রাইস। সিপি কত পাচ্ছ দেখো 12×10 = 120, আর এই বরাবর গুণ করলে পাবে হচ্ছে বিক্রয় মূল্য। এই টাইপের অঙ্ক তোমাদের অলরেডি করানো হয়ে গেছে। 12 গুণ করলে 144। এখন দেখো 120 টাকায় কিনে 144 টাকায় বিক্রি করছে, লাভ কত টাকা হচ্ছে দেখো, লাভ হচ্ছে কিন্তু 24 টাকা। তাহলে 120 টাকায় লাভ হয় তার 24 টাকায়, কারণ 120 টাকায় সে কিনেছিল। 100 টাকায় কত লাভ হয় সেটা বার করলে আমাদের শতকরা লাভ বেরিয়ে আসবে। 5×24 120 আর 5×20 100, তো লাভ হচ্ছে শতকরা লাভ 20%। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখানে কেন লিখলাম 12, কারণ সে 10 টাকায় 1 ডজন লেবু কিনছে। 1 ডজন মানে কত 12টি, তো 10 টাকায় 12টি কিনছে আর টাকায় 1 করে বিক্রি করছে। তো 12টি লেবু তাহলে কত টাকায় বিক্রি করবে 12 টাকায়। প্রথমে এই বরাবর গুণ করলে পাবে ক্রয় মূল্য, আর এই বরাবর গুণ করলে পাবে বিক্রয় মূল্য। পরের টাইপ দেখো, এই টাইপের অঙ্ক তোমাদের অনেকবার আমি করিয়েছি। এ আর বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:2। আয় মানে কি ইংলিশে বলে ইনকাম, 3:2। আর তাদের ব্যয় মানে এক্সপেন্ডিচার, এটাকে আমি লিখলাম। ইংলিশে ব্যয়টাকে এক্সপেন্ডিচার বলে। 5:3 অনুপাতে হয়। যদি তারা দুজনেই 400 টাকা সঞ্চয় করে তবে এর আয় কত টাকা। এখন দেখো
আয় থেকে ব্যয় যদি আমরা বিয়োগ করি, আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা কি পাবো বলো তো? সঞ্চয় পাবো, এটাই পাবো। এখন এখানে এ আয় করছে 3 অনুপাত, ব্যয় করছে 5 অনুপাত, এ 2 অনুপাত আয় করে 3 অনুপাত ব্যয় করছে। তার মানে এখান থেকে আমাদের একটা ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেই ট্রিক্সটা কি সেটা আমি তোমাদের এখন দেখাবো। দেখো এখন আমরা এখানে কি করব, দেখো এই যে এদের মধ্যে ডিফারেন্স কত বলো তো? 2। এদের মধ্যে ডিফারেন্স কত বলো তো? 1। তো এই 2 দিয়ে ইনকামের রেশিওকে গুণ করব, আর এই 1 দিয়ে খরচের রেশিও মানে ব্যয়ের অনুপাতকে গুণ করব। এখন 2 দিয়ে গুণ করলে আমরা নতুন রেশিও কত পাচ্ছি? দেখো নতুন এ আর বি এর রেশিও হয়ে যাচ্ছে, ইনকামের রেশিও হবে 3 গুণিতক 6 আর 2 2 4। 1 দিয়ে গুণ করলে পাবে কত? 5 আর 3 1 3। এখন দেখো এটা হচ্ছে ইনকামের রেশিও, এটা হচ্ছে খরচের রেশিও। তাহলে ইনকাম থেকে খরচ বাদ দিলে, আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? সেভিংস পাবো। 6 অনুপাত আয় করছে, 5 অনুপাত ব্যয় করছে, সেভিংস কত হচ্ছে বলো তো? 1 অনুপাত সেভিংস হচ্ছে। 4 অনুপাত আয় করছে, 3 অনুপাত ব্যয় করছে, সেভিংস কত হচ্ছে? 1 অনুপাত। তো এখানে বলা আছে তারা দুজনেই 400 টাকা সঞ্চয় করে। তো দুজনেই দেখো 1 অনুপাত 1 অনুপাত করে কি করছে? সঞ্চয় করছে। তার মানে 1 অনুপাতের ভ্যালু কত? 400 টাকা। এখন বলছে এ কত টাকা আয় করে? এ আয় করে হচ্ছে 6 অনুপাত, 6 অনুপাত আয় করে। তো 6 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 4 6 2400 টাকা। তো 2400 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখানে আমরা কি করলাম? জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে এ আর বি এর যে সেভিংসের পরিমাণটা সমান করলাম। কেন করলাম? এখানে বলছে তারা দুজনেই 400 টাকা সঞ্চয় করে, এই জন্য এখানে কিন্তু আমাদের একটু বুদ্ধি লাগিয়ে সেই বুদ্ধিটা কীভাবে লাগালাম? এদের ডিফারেন্স 2 পেয়েছি, এদের ডিফারেন্স 1। এখন এই ডিফারেন্সকে দিয়ে প্রথমে ইনকামকে গুণ করেছি, আর এটা দিয়ে ব্যয়কে গুণ করেছি, করে আমরা এখানে কিন্তু এদের সেভিংসের পরিমাণ সমান পেয়ে গেছি। এটার জন্য জাস্ট এই গুণগুলো করতে হয়েছে। পরের অঙ্ক দেখো, 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতিক কত হবে? WBSI 2005-এ এসছে। এখন দেখো ফর্মুলা কি? যদি এ বি সি এদের তৃতীয় সমানুপাতিক নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? আমরা এইভাবে বের করতে হয়, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এইভাবে কিন্তু তৃতীয় সমানুপাতিক বের করতে হয়। এখন 4 10 আর ধরে নিলাম তৃতীয় সমানুপাতিক এক্স, তার মানে আমাদের এখানে এক্সের ভ্যালু বার করতে হবে। তো কীভাবে করবো? দেখো এটাকে আমরা এইভাবে লিখব, 4/10 ইকুয়াল টু 10/x। এখানে এক্স আমরা তৃতীয় সমানুপাতিক ধরে নিয়েছি, তো এক্সের ভ্যালু বার করতে হবে। তো 4x ইকুয়াল টু কী হবে? 10 10-এ 100। এখন x ইকুয়াল টু 100-কে 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 25। তাহলে তৃতীয় সমানুপাতিক কত হবে? 25 হবে। বুঝতে পেরেছো? যদি এখানে বলে এ বি সি এর তৃতীয় সমানুপাতিক বার করতে হবে, তাহলে মিডিলে যেটা আছে সেটা দুবার করে গুণ হবে, তাহলে সেটাই করেছি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখানে মিডিলে আছে 10, তো 10টাকে দুবার করে গুণ করে 4 দিয়ে ভাগ দিলে তোমাদের তৃতীয় সমানুপাতিক বার বেরিয়ে আসবে। একেবারে করতে পারতে 10 গুণিতক 10 ভাগ হচ্ছে 4, ক্যালকুলেশন করলে তোমাদের তৃতীয় সমানুপাতিক 25 বেরিয়ে আসবে। পরের অঙ্ক দেখো, খুবই ভালো একটা টাইপের অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, সহজ অঙ্ক তাও কিন্তু বারবার দিয়ে থাকে। এ একটি কাজ 20 দিনে করে, এ 20 দিনে করছে। বি সেই একই কাজটা করছে কত দিনে? 30 দিনে করছে। আর এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি এরা একসাথে, এই জন্য আমি এ প্লাস বি প্লাস সি লিখলাম, এরা একসাথে 10 দিনে কাজটা শেষ করে। এখন টোটাল কাজটা বের করার ফর্মুলা কী বলো তো? এদের লসাগু। তো 10 30 আর 20 এদের লসাগু কত? 60। তো টোটাল কাজ হচ্ছে 60। এখন টোটাল কাজ 60 হলে এ যদি 20 দিনে কাজটা সম্পন্ন করে, তাহলে একদিনে কটা কাজ করছে? একদিনে। 60কে 20 দিয়ে ভাগ করলে পাবে কত? 3। এ একদিনে 3টে কাজ করে। বি 60টা কাজ 30 দিনে করছে, তার মানে একদিনে 2টো কাজ করে। আর এ বি সি 10 দিনে করলে একদিনে কটা কাজ করছে? 6টা কাজ করছে। দেখো এখানে এ আর বি দুজন মিলে একদিনে কটা কাজ করে? দেখো 3 + 2 5টা কাজ করে। আর এ বি সি এ প্লাস বি প্লাস সি এরা একদিনে 6টা কাজ করে। তার মানে এ বি যদি 5টা কাজ করে, তাহলে সি কটা কাজ করবে? সি করবে 1টা কাজ করবে, কারণ এখানে 6 থেকে 5 মাইনাস করলে তোমরা পাবে সি একদিনে 1টা কাজ করে। তো এই টোটাল কাজ হচ্ছে 60। তো 60টা কাজ করতে সি এর কতদিন লাগবে? সি একদিনে 1টা কাজ করলে 60টা কাজ করতে সি এর সমান লাগবে 60 ডেজ। তাহলে সি 60 দিনে কিন্তু এই কাজটা করবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের টাইপ দেখো, এটাও WBSI 2005-এ এসছে। একটি রেলগাড়ি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর যায়। তাহলে কোথায় যাচ্ছে? হাওড়া থেকে খড়গপুর।
কে দিলাম এটা 40 কিমি প্রতি ঘন্টা। আবার এবং 60 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে, আবার এখান থেকে যাচ্ছে, আবার এখান থেকে আরেকটা গতিবেগ নিয়ে ফিরে আসছে। সমগ্র যাত্রার জন্য রেলগাড়ির গতিবেগ কত ঘন্টায় বার করতে হবে। তো এক্ষেত্রে এভারেজ স্পিড বের করার ফর্মুলাটা কী বলো তো, একটা গতিবেগ নিয়ে যাচ্ছে আর একটা নিয়ে আসছে, তার মানে আমরা এখানে এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে ফর্মুলাটা হয়ে যায় 2xy প্লাস ওয়াই। তো এই ফর্মুলায় ফেলে দিলে তোমাদের উত্তর চলে আসবে। তো 2 গুণিতক 40 গুণিতক 60, নিচে 40 প্লাস 60 মানে 100। ক্যালকুলেশন করো, 0 0 কাটলো, 4 4 24 দুগুণে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হয়ে যাবে ওই রেলগাড়ির এভারেজ স্পিড, গড় গতিবেগ। পরের প্রশ্ন দেখো কি বলছে, আজ বরুণের জন্মদিন। তাহলে টুডে মানে আজকে, টুডে আজ বরুণের জন্মদিন। আজ থেকে 12 বছর আগে, তো এটাকে আমি বাম সাইডে রাখলাম। 12 বছর আগে তার বয়স যা ছিল, ধরে নিলাম তার বয়স ছিল এক্স বছর, তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। তো আজ থেকে 1 বছর পরে তার বয়স কী হবে, 12 বছর আগে যেটা বয়সটা ছিল তার দ্বিগুণ হবে। তাহলে এখানে ধরে নিলাম 2x বছর হবে, 2x বছর। এখন দেখো এই 12 প্লাস 1 13 বছরের ব্যবধানে, 12 প্লাস 1 মানে 13 বছরের ব্যবধানে এর ডিফারেন্স কত হচ্ছে, বয়সের ডিফারেন্স হচ্ছে 2x মাইনাস এক্স ইকুয়াল টু এক্স। তো 13 বছরের ব্যবধানে বয়সের ডিফারেন্স হচ্ছে এক্স, তার মানে এখান থেকে আমরা এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম, 13। ঠিক আছে, তো এক্সের ভ্যালু 13 পেলে, তো 12 বছর আগে তার বয়স কত ছিল, 13 বছর। তাহলে বর্তমানে তার বয়স কত, 12 বছর পরে তার বয়স হবে 13 প্লাস 12 ইকুয়াল টু 25 বছর। এখন বলেছে কি বরুণের বর্তমান বয়স কত, 25 বছর হয়ে যাবে তার বর্তমান বয়স। কীভাবে পেলাম সেটা তো তোমাদের দেখালাম। দেখো এই 2x মাইনাস এক্স, এই যে বয়সের গ্যাপ কত বছরের ব্যবধান হচ্ছে, 13 বছরের ব্যবধানে হচ্ছে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 13 পেয়েছি, তো এটা হচ্ছে 12 বছর আগের বয়স। তাহলে 12 বছর পরে তার বয়স কত হবে, 25 বছর। পরের অঙ্কটা দেখো কি বলছে, 35 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে এক পাক দৌড়তে একটি বালকের কত সময় লাগবে যদি বালকের গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার হয়। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত বলছে, বাহু বলছে 35 মিটার। এখন বর্গক্ষেত্রের একটা বাহু যদি 35 মিটার হয়, আর একটা কত হবে, 35, সবগুলোই 35 হবে। তোমরা জানো বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু ইকুয়াল হয়। এখন যদি সে এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে এখান থেকে সম্পূর্ণ পাক দিতে তার কত মিটার পথ অতিক্রম করতে হবে, তার এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান পথ অতিক্রম করতে হবে। এখন বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি, পি ইকুয়াল টু 4 ইন্টু বাহু কত 35, 4 ইন্টু 35 করলে তোমরা পাবে 140 মিটার। তার মানে 4টে 35 তোমরা যদি যোগ করো তাহলে কত পাবে, 140 মিটার। মানে এখান থেকে সে যাত্রা শুরু করে এখানে গিয়ে আবার এখানে আসতে তার টোটাল 140 মিটার পথ অতিক্রম করতে হবে। এখন এখানে আমাদের উত্তর আছে সেকেন্ডে, আর এখানে তার গতিবেগ স্পিড দিয়েছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা, 9 কিমি পার আওয়ার। এখন আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, কারণ উত্তর আছে সেকেন্ডে। তো তোমাদের আমি কালকেই বলেছিলাম কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কী করতে হয়, 5/18 দিয়ে গুণ করো। তো 9 দুগুণে 18, এটা কি হয়ে গেল, 5/2 মিটার পার সেকেন্ড তার গতিবেগ। এখন বলছে বালকের কত সময় লাগবে। তোমরা ফর্মুলা একটা সবাই জানো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমাদের বের করতে হবে টাইম, তো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত পেয়েছি, 140, স্পিড পেয়েছি 5/2। তো এই নিচের দুইটা পাল্টি খেয়ে কোথায় যায়, উপরে চলে যায়। তো নিচের দুইটা পাল্টি খেয়ে উপরে চলে যাবে। তাহলে এটা নিচের থেকে কেটে দাও। এখন 140কে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 5 8 40, উপরে থাকছে 28 ইন্টু 2। তো টাইম টি ইকুয়াল টু কত হবে, 56 সেকেন্ড। টাইম টি ইকুয়াল টু হয়ে যাবে 56 সেকেন্ড। তো 56 সেকেন্ডে সে এই টোটাল ডিস্টেন্স কিন্তু কী করবে, অতিক্রম করবে। পরের প্রশ্নে দেখো কি বলছে, 10 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করে, 10 জন লোক 10 ম্যান প্লাস 8 বয়েস, এটাকে আমরা বি দিলাম,
যে কাজটা করছে সেই একই কাজ 4 জন লোক 4 ম্যান প্লাস 20 বয়েস এরা করে। তো আমরা ইকুয়াল করে দিলাম। এখান থেকে লোক আর বালকের কাজের এফিসিয়েন্সি সেটা আমরা পেয়ে যাব। তাহলে লোকগুলোকে এক সাইডে করো আর বালকগুলোকে এক সাইডে করো। তো 10 জন মানুষ থেকে 4 জন মানুষ বিয়োগ করলে আমরা কি পাবো? 6 জন মানুষ পাবো। আর এই সাইডে 20 জন বালক থেকে 8 জন বালক বিয়োগ দিলে তো তোমরা পাবে হচ্ছে 12 জন বালক। এখন দেখো এটাকে 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, তার মানে একজন মানুষ 2 জন বালকের সমান। আমাদের এখানে বলছে 16 জন বালকের সমান কাজ করতে পারবে কতজন লোক? তো একজন লোক যদি 2 জন বালকের সমান হয় তাহলে 16 জন বালক, মানে এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি 2b × 8 করি, তাহলে আমাদের এই সাইডেও ম্যানকে 8 দিয়ে গুণ করতে হবে। তার মানে কি পাচ্ছি দেখো, 8 জন মানুষ 16 জন বালকের সমান কাজ করে, 8 দুগুণে 16। তো আমাদের এখানে বলছে কতজন লোক 16 জন বালকের সমান, তার মানে রাইট অ্যান্সার হয়ে যাবে 8 জন লোক 16 জন বালকের সমান কাজ করতে পারবে। তো গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 15টি অঙ্ক। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তাদের ভালো লাগবে, কারণ আমি এখানে বেসিক প্লাস ট্রিক্স দুটোতেই দেখাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।